আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা "As You Like It" এর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন "Consider as you like it as a romantic comedy or find out the romantic elements to evaluate as you like it as a romantic comedy" এই প্রশ্নটির উত্তর সলভ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রশ্নটির উত্তর সলভ করার আগে আমাদেরকে প্রশ্নটি বুঝতে হবে, রাইট? খেয়াল করো, কনসিডার এই শব্দটি কখন ব্যবহার করা হয়? আমরা যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেই, ওই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা যে চিন্তা ভাবনা করি ওই বিষয়টার সম্পর্কে, ওইটাকে কনসিডার বলা হয়। অর্থাৎ থিঙ্ক কেয়ারফুলি অ্যাবাউট সামথিং টিপিক্যালি বিফোর মেকিং আ ডিসিশন, রাইট? অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ আ রোমান্টিক কমেডি, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট একটি রোমান্টিক কমেডি হিসাবে আমাদেরকে কি করতে হবে? কনসিডার করতে হবে। অথবা ফাইন্ড আউট খুঁজে বের করতে হবে দ্য রোমান্টিক এলিমেন্টস টু এভালুয়েট। টু এভালুয়েট এটা অর্থ আমরা জানি মূল্যায়ন করা। অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ আ রোমান্টিক কমেডি, একটা রোমান্টিক কমেডি হিসাবে অ্যাজ ইউ লাইক ইট এটিকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে যেই সব রোমান্টিক এলিমেন্টসগুলো এই গল্পটিতে ব্যবহার করা হয়েছে। ওকে, তো রোমান্টিক এলিমেন্টসগুলো কি কি এগুলো আগে আমাদেরকে জানতে হবে। তো রোমান্টিক এলিমেন্টসগুলো মূলত আমরা জানি কোনো একটা প্লে অথবা ড্রামার মধ্যে যখন ইউথফুল লাভ, রোমান্টিক সেটিং, কমিক সিচুয়েশন, হিউমোরাস ডায়ালগ অ্যান্ড ওয়েটি রিমার্কস এই গুণগুলো অথবা এই এলিমেন্টসগুলো ব্যবহার করা হয়, তখন ওইটাকে আমরা রোমান্টিক কমেডি বলি। তখন এখন আমাদেরকে খেয়াল করতে হবে এই এলিমেন্টসগুলো অ্যাজ ইউ লাইক ইট এই প্লেটিতে ব্যবহার করা হয়েছে কিনা। ওকে, খেয়াল করো, অ্যাজ ইউ লাইক ইট 1623 is a classic romantic comedy by William Shakespeare. It's considered a romantic comedy on several grounds. অর্থাৎ এটাকে বিবেচনা করা হয় রোমান্টিক কমেডি হিসাবে on several grounds, বিভিন্নভাবে। A large number of romantic and comic elements বলতেছেন যে রোমান্টিক এবং কমিক এলিমেন্টসের অনেক সংখ্যক such as উদাহরণস্বরূপ youthful love, romantic setting, comic situation, humorous dialogue and witty remarks are used in this. অর্থাৎ যেই উপাদানগুলোকে আমরা রোমান্টিক এলিমেন্টস মনে করি এগুলো এই প্লেটিতে ব্যবহার করা হয়েছে। A large number of romantic and comic elements, হ্যাঁ, এই যেই প্লেটি আমরা এখন সলভ করার জন্য চেষ্টা করতেছি ওই প্লেটিতে ব্যবহার করা হয়েছে। খেয়াল করো, youthful love, one of the central themes of the play is love. বলা হইতেছে এই প্লেটিতে যে সেন্ট্রাল থিমটি রয়েছে সে সেন্ট্রাল থিমগুলোর মধ্যে একটি হলো ভালোবাসা। ওকে, দ্য রোমান্স বিটুইন রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য প্লে। বলতেছেন যে রোজালিন্ড এবং অরল্যান্ডোর মধ্যে যে রোমান্সটি কাজ করছিল ওই রোমান্সটি হলো এই প্লের একমাত্র ফোকাস। ঠিক আছে, দে ফল ইন লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ তারা এট ফার্স্ট সাইট অর্থাৎ প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছিল। দে আর বথ রোমান্টিক অ্যান্ড ইমোশনাল, তারা উভয় ছিল রোমান্টিক এবং ইমোশনাল। লাভ বিটুইন সিলিয়া অ্যান্ড অলিভার ইজ অলসো আ রোমান্টিক অ্যাফেয়ার। এছাড়াও সিলিয়া অ্যান্ড অলিভার এরাও রোমান্টিকের একটি বিষয়ের মধ্যে ছিল আর কি, অর্থাৎ এদের মধ্যে একটা রোমান্টিকতা কাজ করেছিল। দে টু, তারাও ফল ইন লাভ এট ফার্স্ট সাইট, তারাও প্রথম দর্শনেই একের অপরের প্রতি প্রেমে পড়ে গেছিল। দেন রোমান্টিক সেটিং, a romantic atmosphere has been presented at the Forest of Arden. অর্থাৎ ফরেস্ট অফ আর্ডেনে প্রেজেন্ট করা হয়েছিল। কি প্রেজেন্ট করা হয়েছিল? রোমান্টিক অ্যাটমসফিয়ার। এখন রোমান্টিক অ্যাটমসফিয়ার বলতে আমরা কি বুঝি? রোমান্টিক অ্যাটমসফিয়ার বলতে এরকম একটা জায়গাকে বলা হয় যে জায়গাতে বিভিন্ন ধরনের লাইট অথবা ফুল দ্বারা ডেকোরেট করা এবং সেখানে ভালোবাসার মানুষগুলো তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে খুব সহজভাবে। তো এরকম একটা পরিবেশকে রোমান্টিক অ্যাটমসফিয়ার বলা হয়।
তো এরকম একটা পরিবেশ ফরেস্ট অফ আর্ডেনে প্রেজেন্ট করা হয়েছিল। All the characters visit this romantic place and make romantic love to each other. এবং বলা হইতেছে all the characters অর্থাৎ এই গল্পের অথবা এই প্লেটিতে যতগুলো ক্যারেক্টার আছে সবাই ভিজিট দিস রোমান্টিক প্লেস, এই রোমান্টিক প্লেসটি তারা ভিজিট করেছিল, অ্যান্ড মেক রোমান্টিক লাভ টু ইচ আদার, এবং তারা একে অপরের প্রতি রোমান্টিক ভালোবাসা এটা তাদের ভিতরে প্রদর্শন করেছিল। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ফাইন্ড দ্য লাভ হেয়ার। বলতেছেন রোজালিন্ড অ্যান্ড সিলিয়া, রোজালিন্ড এবং সিলিয়া এরা দুইজনই ছিলেন এই গল্পের হিরোইন। ফাইন্ড দ্য লাভ হেয়ার, তারা এখানে তাদের ভালোবাসার ব্যক্তিদেরকে খুঁজে পেয়েছিলেন। দিস রোমান্টিক সেটিং হেল্পস দেম টু মেক লাভ, এবং এই রোমান্টিক সেটিংগুলো তাদেরকে ভালোবাসার ভিতরে অথবা ভালোবাসা তৈরি করার জন্য তাদেরকে হেল্প করেছিল। রোজালিন্ড ইজ ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট অরল্যান্ডো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, এবং ফরেস্ট অফ আর্ডেনে অরল্যান্ডো সম্পর্কে জানতে রোজালিন্ডের ভিতরে ইন্টারেস্টেড কাজ করেছিল। দেন উই ফাইন্ড অরল্যান্ডো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, এবং আমরা ফরেস্ট অফ আর্ডেনে দেখতে পাই অরল্যান্ডো কম্পোজিং ভার্স অ্যান্ড হ্যাঙ্গিং দোজ অন দ্য ট্রিজ ইন দ্য ফরেস্ট, এবং আমরা ফরেস্ট অফ আর্ডেনে দেখতে পাই অরল্যান্ডো বিভিন্ন ধরনের কবিতা লিখতেন এবং সেগুলো ফরেস্ট অফ আর্ডেনের গাছগুলোর উপরে সে ঝুলিয়ে দিতেন। তো গল্পের মধ্যে আমরা এই শ্লোকটি দেখতে পাই, হ্যাং দেয়ার মাই ভার্সেস ইন উইটনেস অফ মাই লাভ। উইটনেস শব্দের অর্থ তো আমরা জানি সাক্ষী। তো ভালোবাসার সাক্ষী হিসাবে সে কি করত, তার এই ভার্সগুলো সে গাছের উপরে ঝুলিয়ে দিত। এখন আমরা এই প্লেটিতে কমিক সিচুয়েশন কোথায় ব্যবহার করা হয়েছে সেটি জানার জন্য চেষ্টা করব। খেয়াল করো, অ্যাজ আ রোমান্টিক কমেডি, অ্যাজ ইউ লাইক ইট ইজ নন ফর ইটস সেভারাল কমিক সিচুয়েশন। অর্থাৎ রোমান্টিক কমেডি হিসাবে অ্যাজ ইউ লাইক ইট এটিতে বিভিন্ন কমিক সিচুয়েশন ব্যবহার করা হয়েছে। খেয়াল করো, শেক্সপিয়ার্স পান্স অ্যান্ড ওয়ার্ড প্লে, অর্থাৎ শেক্সপিয়ারের পান্স বলতে হইল জোক, অর্থাৎ লেখার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে জোকসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পান্স বলা হয়। হ্যাঁ, অ্যান্ড ওয়ার্ড প্লে, এবং তিনি তার পদ্ধতিতে সেগুলোকে ব্যবহার করত। তো শেক্সপিয়ার্স ফান্স অ্যান্ড ওয়ার্ড প্লে অ্যাড টু দ্য প্লেস হিউমার অ্যান্ড চার্ম। তো ওনার এই স্টাইলগুলো এই গল্পে হিউমার অ্যান্ড চার্ম হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং হিউমার বলতে আমরা বুঝি হাস্যরস, আর চার্ম মানে হলো অ্যাট্রাকটিভ করা অথবা আকর্ষণ করা। তো এই প্লেটিতে এগুলো আকর্ষণ করেছে। মোস্ট অফ দ্য ইভেন্টস আর রিলেটেড টু কমেডি, অর্থাৎ এই যে কমেডিটি আমরা পড়তেছি অ্যাজ ইউ লাইক ইট, এটিতে অনেক ঘটনাগুলো, অর্থাৎ মোস্ট অফ দ্য ইভেন্টস অর্থাৎ সবচেয়ে বেশি ঘটনাগুলোই কমেডির সাথে রিলেটেড, অর্থাৎ হাস্যরসের সাথে রিলেটেড। আচ্ছা, দ্য ডিসগাইজড শেপ অফ রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ইজ হিউমারাস। বলতেছেন যে রোজালিন্ড এবং সিলিয়া যে ছদ্মবেশ ধারণ করেছিল এটাকেও হাস্যরস বলা হয়। হ্যাঁ, তো হিউমারাস হতো হাস্যরস অথবা হাসির একটা কারণ। ওয়াইটি রিমার্কস, এখন ওয়াইটি রিমার্কস বলতে আমরা কি বুঝি? ওয়াইটি রিমার্কস বলতে গল্পের মধ্যে এরকম কিছু ক্যারেক্টার আছে, ওয়াইটি রিমার্কস। এখন ওয়াইটি রিমার্কস বলতে আমরা কি বুঝি? সাধারণত কমেডিগুলোতে এরকম কিছু ক্যারেক্টার আছে যারা তাদের কথার মাধ্যমে মানুষকে আনন্দ দিতে থাকে। তো এই গল্পের মধ্যে অনেক ক্যারেক্টার এরকম যারা কিনা তাদের কথার মাধ্যমে মানুষকে আনন্দ দিত। খেয়াল করো, দ্য প্লে ইজ ফুল অফ ওয়াইটি রিমার্কস। বলতেছেন এই যে প্লেটি আমরা পড়তেছি এই প্লেটিতে পরিপূর্ণই ওয়াইটি রিমার্কস রয়েছে। রোজালিন্ড মে বি শেক্সপিয়ার্স ওয়েটিয়েস্ট হিরোইন। বলতেছেন রোজালিন্ড হতে পারে বা হয়তো শেক্সপিয়ারের সবচেয়ে হাস্যকর হিরোইন।
হ্যাঁ, অথবা শেক্সপিয়ারের সবচেয়ে পছন্দের হিরোইন। She thinks that no one has truly died for love. সে মনে করত কোনো ব্যক্তি ভালোবাসার জন্য মারা যায়নি। No man has ever died for love. এবং কোনো ব্যক্তি কখনোই ভালোবাসার জন্য মারা যায়নি। She says love is not so pure. সে মনে করত ভালোবাসা এত সচ্ছল নয়, sincere and real passion. বলতেছেন যে ভালোবাসা এত সচ্ছল, এত যত্নশীল এবং বাস্তবতার সাথে এত মিল নয়। As men make so much fuss about it. অর্থাৎ ছেলেরা যেরকমভাবে মেয়েদেরকে ভালোবাসে, ছেলেরা যেরকমভাবে প্রকাশ করে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা করব সেটা করব তোমার জন্য, কিন্তু এগুলো আসলে কোনোটাই সত্য নয়। এটা কে মনে করে? রোজালিন্ড এটা মনে করে। খেয়াল করো, এখানে একটা কোটেশন দেওয়া আছে। Men have died for time to time and wombs have eaten them but not for love. বলতেছেন যে পুরুষরা মেয়েদের জন্য বারবার এরা মৃত্যুবরণ করতেছে, কিন্তু মেয়েরা সেগুলো গ্রহণ করতেছে, কিন্তু ভালোবাসার জন্য না। Celia also delivers witty dialogue when Rosalind asks about the person who writes romantic verses on trees. এছাড়াও সিলিয়া একটি ওয়াইটি ডায়ালগ সে ডেলিভার্স করছিল। কখন ডেলিভার্স করছিল? যখন রোজালিন্ড জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্য পারসন, সেই ব্যক্তিটি সম্পর্কে। হু রাইটস রোমান্টিক ভার্সেস অন ট্রিস, যে কিনা গাছের উপরে রোমান্টিক ভার্সেস অর্থাৎ রোমান্টিক কবিতাগুলো লিখেছিল। তাই সেই ব্যক্তি সম্পর্কে রোজালিন্ড সিলিয়াকে জিজ্ঞাসা করেছিল এবং সিলিয়া ওয়াইটি ডায়ালগ ডেলিভার্স অর্থাৎ এরকম একটা কথা বলেছিল যে কথাটা বলার কারণে রোজালিন্ড অনেক আনন্দ উপভোগ করেছিল। খেয়াল করো, টাচস্টোন ইজ অলসো আ ওয়াইটি ক্যারেক্টার। এছাড়াও টাচস্টোন সেও কি ছিল? একটা ওয়াইটি ক্যারেক্টার ছিল। হ্যাঁ, অ্যানাদার অ্যান্ড দ্য বেস্ট ওয়াইটি রিমার্ক অফ রোজালিন্ড মেক্স আস লাভ। এছাড়াও রোজালিন্ড ওয়াইটি রিমার্ক হিসাবে আমাদেরকে কি করেছিল? অনেক আনন্দ দিয়েছিল। ম্যান আর এপ্রিল হোয়েন দে ও, ডিসেম্বর হোয়েন দে ওয়েট। এখানে বলতে বিবাহের আগে পুরুষরা খুবই আনন্দ উপভোগ করে, কিন্তু বিবাহের পরে তারা কি হয়ে যায়? তখন ডিসেম্বর হয়ে যায়। এপ্রিল বলতে হইল তোমার আনন্দের সময় এবং ডিসেম্বর বলতে তাদের জন্য কষ্টের সময়। তো এরকম একটা কোটেশন এই জায়গায় ব্যবহার করা হয়েছে। ওকে, এখন হিউমর অ্যান্ড ওয়েট বলতে আমরা কি বুঝি? হিউমর বলতে আমরা মনে করি হাস্যরস, আর ওয়েট বলতে আমরা জানি যে বুদ্ধি অথবা বিচক্ষণতা, এগুলোকে ওয়েট বলা হয়। তো হিউমর অ্যান্ড ওয়েট, হ্যাঁ খেয়াল করো। অ্যাজ ইউ লাইক ইট ইজ নন ফর ইটস ওয়েটি অ্যান্ড হিউমরাস ডায়ালগ। অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট, এটি পরিচিত, কেন পরিচিত? ফর ইটস ওয়েটি অ্যান্ড হিউমরাস ডায়ালগ। অর্থাৎ এটি ওয়েটি এবং হিউমরাস ডায়ালগ, হাস্যরসক যে ডায়ালগগুলো আছে এগুলো দ্বারা এই গল্পটি কি পরিচিত। অফেন ডেলিভার্ড থ্রো ওয়ার্ডলি ফান্স অ্যান্ড ক্লেভার রিপার্টি। খেয়াল করো, ক্লেভার রিপার্টি বলতে আমরা কি মনে করি? হ্যাঁ, রিপার্টি বলতে হলো প্রতিনিধি। তো ক্লেভার রিপার্টি বলতে বিচক্ষণ কিছু প্রতিনিধি এই জায়গায় অ্যাড করা হয়েছে। তো এদের ওয়ার্ড প্লে, ফান্স অ্যান্ড ক্লেভার রিপার্টি এগুলো প্রায় এই প্লেটিতে ডেলিভার্ড করা হয়েছিল। হ্যাঁ, যার কারণে এই প্লেটি হিউমর অ্যান্ড ওয়েট এই প্লেটিতে পাওয়া গেছে। ক্যারেক্টার্স লাইক রোজালিন্ড, টাচস্টোন and Jakes are particularly adept at using humor to comment on the human condition and the absurdities of love. বলতেছেন ক্যারেক্টার লাইক রোজালিন্ড। হ্যাঁ, তো রোজালিন্ডের মতন যে ক্যারেক্টাররা ছিল, রোজালিন্ড, টাচস্টোন অ্যান্ড জ্যাক্স,
এই ৩ জন ক্যারেক্টারদের মতন যারা ছিল particularly adept তারা প্রচেষ্টা করেছিল at using humor to comment on the human condition অর্থাৎ তাদের নিজেদের কন্ডিশনের উপর তারা কাজ করেছিল and absurdities of love এবং ভালোবাসার অযৌক্তিকতা এটা তারা প্রকাশ করেছিল। ওকে, টাচস্টোন দ্য কোড জেস্টার বলতে এখানে ডিউক ফ্রেডরিকের যে কোড ছিল ওই কোডের মধ্যে টাচস্টোন এর দ্বারা মানুষ খুবই আনন্দ উপভোগ করত, এই জন্য তাকে কোড জেস্টার বলা হয়। প্রোভাইডস কমিক রিলিফ থ্রু আউট দ্য প্লে উইথ ইজ শার্প উইট অ্যান্ড স্যাটিরিক্যাল অবজারভেশন। অর্থাৎ স্যাটিরিক্যাল অবজারভেশন বলতে অযৌক্তিক পর্যবেক্ষণ, হ্যাঁ, এবং শার্প ওয়েট এবং তার যেই বুদ্ধি দ্বারা সে যেভাবে মানুষকে প্রোভাইড করতো কমিক রিলিফ থ্রু আউট দ্য প্লে, পুরা কবিতাতে অথবা পুরা প্লেটিতে সে এগুলো সে বিস্তার করেছিল। হিউমর ইন দ্য প্লে নট অনলি entertains the audience but also underscores the light-hearted and painful nature of the romantic comedy genre. অর্থাৎ হিউমর ইন দ্য প্লে অর্থাৎ এই প্লেটিতে যেসব হিউমরগুলো ব্যবহার করা হয়েছে নট অনলি এন্টারটেইনস দ্য অডিয়েন্স, বলতেছে নট অনলি এন্টারটেইনস দ্য অডিয়েন্স, শুধু দর্শকদেরকে বিনোদনই দেন না, এন্টারটেন্স মানে বিনোদন দেওয়া, দ্য অডিয়েন্স শুধু দর্শকদেরকে বিনোদনই দেন না, বাট অলসো আন্ডারস্কোরস দ্য লাইট হার্টেড অ্যান্ড প্লেফুল নেচার অফ দ্য রোমান্টিক কমেডি জেনরা। শুধু তাদেরকে এন্টারটেন্স অর্থাৎ বিনোদনই তাদেরকে প্রোভাইড করে না, বরং তাদেরকে রোমান্টিক কমেডিতে জেনরা এর ন্যাচারাল প্লেফুল অর্থাৎ মূল্যবান যে প্রকৃতির দৃশ্য এবং লাইট হার্টেড এবং মনে যে আনন্দ সেগুলো আন্ডারস্কোর্স করছে, অর্থাৎ সেগুলোকে মানুষের কাছে পৌঁছায় দিছে, কিন্তু সেটা আন্ডারস্কোর্স অর্থাৎ গোপনীয়ভাবে অথবা যেগুলোকে মানুষ উপভোগ করতে পারে কিন্তু বলতে পারে না, এরকমভাবে এগুলো মানুষের কাছে পৌঁছায় দিছে। এরপরে খেয়াল করো এখানে একটা কোটেশন দেওয়া আছে, কাম ও মি ফর নাও আই এম ইন আ হলিডে হিউমর and like enough to constant। এখানে কাম বলতে কাউকে আগমন করতেছে আসার জন্য, ও মি অর্থাৎ সে ফ্রি, তো তার কাছে আসার জন্য কাউকে আগমন করতেছে। ফর নাও, হ্যাঁ, আই এম ইন আ হলিডে অর্থাৎ সে এখন ফ্রি আছে, অ্যান্ড লাইক এনাফ টু কনস্ট্যান্ট এবং তাকে বিনোদন দেওয়ার জন্য সে এখন যথেষ্ট, এরকম কোনো একটা কোটেশন এ জায়গায় ব্যবহার করা হয়েছে। এরপরে খেয়াল করো সর্বশেষ যে এলিমেন্টসগুলো আমরা এই প্লেতে খুঁজে পাই সে এলিমেন্টসটি হলো রেজলিউশন অ্যান্ড সেলিব্রেশন অফ লাভ। এখানে রেজলিউশন এই শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, এই শব্দটির অর্থ কি? রেজলিউশন শব্দটির অর্থ হলো সমাধান বা সমাপ্তি করা, অর্থাৎ কোনো একটা বিষয়কে সর্বশেষ যে সমাধান দেওয়া হয় ওইটাকে রেজলিউশন বলা হয়। অ্যান্ড সেলিব্রেশন অফ লাভ এবং ভালোবাসার উদযাপন। Like all good romantic comedies, As You Like It concludes with the resolution of the various love stories। বলতেছেন যে লাইক অল গুড রোমান্টিক কমেডিস অর্থাৎ যত ফেমাস রোমান্টিক কমেডিসগুলো আছে সবগুলোর মতন অ্যাজ ইউ লাইক ইট এটিও কনক্লুডস মানে হলো সমাপ্তি হয়, উইথ দ্য রেজলিউশন অফ ভেরিয়াস লাভ স্টোরিজ অর্থাৎ বিভিন্ন প্রেমের গল্পের দ্বারা এটাকে সমাপ্তি করা হয়। তার মানে যত রোমান্টিক কমেডি আছে সবগুলো কমেডির শেষে দিয়ে ভালোবাসাকে উদযাপন করা হয়। ইন দ্য ফাইনাল অ্যাক্ট চূড়ান্ত অভিনয়ে দ্য ক্যারেক্টার্স গ্যাদার ইন দ্য ফরেস্ট অর্থাৎ যে ক্যারেক্টারগুলো এখানে অভিনয় করেছে এরা সবাই ফরেস্ট অফ আর্ডেনে সংযুক্ত হয়েছিল। অ্যান্ড দেয়ার ট্রু আইডেন্টিটিস আর রিভিলড এবং তাদের যে আসল যে চরিত্র, হ্যাঁ, এটাও কি হয়েছিল প্রকাশিত হয়েছিল। রোজালিন্ড রিভিলস হারসেলফ অ্যাজ গ্যানিমেড এবং রোজালিন্ড গ্যানিমেড হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিল। অ্যান্ড অরল্যান্ডো অ্যান্ড রোজালিন্ড আর রিইউনাইটেড এবং অরল্যান্ডো এবং রোজালিন্ড তারা দুজন
তাদের পুনর্মিলন হয়েছিল। হ্যাঁ? কখন হয়েছিল? গল্পের শেষে। সিলিয়া অ্যান্ড অলিভার, টাস্টন অ্যান্ড অড্রি অ্যান্ড আদার কাপলস অলসো ফাইন্ড হ্যাপিনেস। এবং এদের ছাড়াও যে ক্যারেক্টারগুলো এই নাটকের মধ্যে ছিল, এরা সবাই শেষের দিকে নিজেদের মধ্যে হ্যাপিনেস খুঁজা পেয়েছিল। অর্থাৎ সবাই আনন্দের মধ্যে ছিল আরকি। দ্য প্লে এন্ডস উইথ মাল্টিপল ম্যারেজ, এবং এই গল্পটি শেষ হয় একাধিক বিবাহের দ্বারা। হ্যাঁ? ইট symbolizes the fulfillment of romantic desire and the promise of harmonious future. বলতেছেন যে it symbolizes the fulfillment of romantic desire and the promise of harmonious future. এখানে harmonious future বলতে এরকম একটা ভবিষ্যৎকে বলা হইতেছে, যে ভবিষ্যতের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো অহংকার নাই, কোনো ঝগড়া নাই। তো এরকম একটা ভবিষ্যৎ তৈরি করার যেই প্রমিস করা হইছে, এবং রোমান্টিক ডিজায়ার, এবং তারা সবসময় ভালোবাসার মধ্যে থাকবে, এগুলো যে প্রকাশ করা হইছে, এটা symbolizes, অর্থাৎ এটা যে একটা রোমান্টিক কমেডি, এই রোমান্টিক কমেডির প্রতীকী রূপ হচ্ছে এগুলো। হ্যাঁ? This resolution and celebration of love are essential elements of the romantic comedy. বলতেছে এই রেজুলেশন অ্যান্ড সেলিব্রেশন অফ লাভ, এগুলো হলো রোমান্টিক কমেডির একটি গুরুত্বপূর্ণ অথবা অপরিহার্য এলিমেন্টস। হ্যাঁ? It leaves the audience with joy and satisfaction. বলতেছেন যে এগুলো ঘটছিল যে শেষের দিয়া, যে শেক্সপিয়ার যে শেষে এই কাহিনীগুলোকে শেষ দিয়ে এরকমভাবে সাজাইছেন, তো এগুলো দর্শকদের মন জয় করছেন এবং তাদেরকে পরিতৃপ্তি দান করছেন। স্যাটিসফ্যাকশন বলতে আমরা মনে করি পরিতৃপ্তি প্রদান করা। হ্যাঁ? ইন দ্য টার্মিনাল ইন দ্য টার্মিনেশন, টার্মিনেশন অর্থ সমাপ্তিতে অথবা শেষে। অ্যাজ ইউ লাইক ইট ফুলফিলস দ্য মেইন ক্রাইটেরিয়া অফ আ রোমান্টিক কমেডি। অর্থাৎ রোমান্টিক কমেডির মেইন ক্রাইটেরিয়া, অর্থাৎ মূল যে মানদণ্ড, সে মানদণ্ড হিসাবে এটাকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। উই ফাইন্ড অল দ্য ফিচার্স অফ রোমান্টিক কমেডি প্রেজেন্টেড ইন দিস প্লে। আমরা এই প্লেটিতে রোমান্টিক কমেডির যত ফিচার্স অথবা যত বৈশিষ্ট্য রয়েছে, সবগুলো আমরা দেখতে পেয়েছি। ইট ইজ আ প্রপার মিক্সচার অফ রোমান্টিক অ্যান্ড কমিক এলিমেন্টস অ্যাজ ওয়েল। বলতেছেন যে এটি হলো রোমান্টিক এবং কমিক এলিমেন্টসের প্রপার মিক্সচার। তো আমরা মূলত এতক্ষণ আলোচনা করলাম কনসিডার অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ আ রোমান্টিক কমেডি। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ। তোমরা যদি এভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারো, তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।